তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি খুবই প্রভাবশালী একজন লোক যার নাম ছিল ফিনিস্ট এবং তার সহযোগী অ্যান্ডিকে। আসলে এখন তারা দুজন জঙ্গলে এসেছিল একটা মনস্টার পিগকে মারার জন্য। আসলে এই পিগটা মানুষের ফসল নষ্ট করে দিচ্ছিল, এই জন্যই তারা দুজন এই পিগটাকে মারার জন্য জঙ্গলে চলে এসেছে। যদিও অ্যান্ডি তাকে বারবার করে সাবধান করছিল যে এই কাজটা অনেকটা ভয়ঙ্কর হতে পারে, কারণ সেটা অনেক বড় মনস্টার একটা পিগ। তবে ফিনিস্ট তাকে বারবার করে এইটাই বলছিল যে যদি এটাকে আমি আজকে মারতে না পারি তাহলে আমার মান ইজ্জত সব মাটিতে মিশে যাবে। এই জন্য সে একাই চলে আসে সেটাকে মারার জন্য। সে তার অস্ত্র বের করে যখনই পেগটার উপরে আক্রমণ করে দেয় তখন এতে করে তার কিছুই যায় আসে না, মানে সে আলাপও পায় না। আর এই জন্য অ্যান্ডিও চলে আসে তার অস্ত্রটা নিয়ে তার উপরে আক্রমণ করার জন্য। তবে যখনই সে পেগের উপরে আক্রমণ করে তখন তার অস্ত্রটা তার নাকের মধ্যে ঢুকে যায়, যেই জন্য পেগের ঘুম ভেঙে যায়। আর চোখটা খোলার সঙ্গে সঙ্গে সে গিয়ে অ্যান্ডির উপরে আক্রমণ করা শুরু করে। তবে অ্যান্ডি নিজেকে বাঁচানোর জন্য আস্তে আস্তে করে পেছনের দিকে যাওয়া শুরু করে, কিন্তু তখনই ফিনিশ তার সামনে চলে আসে। সে পেগটাকে থামানোর সম্পূর্ণ ট্রাই করে আর তার সর্বোচ্চ শক্তি দিয়ে পেগের সঙ্গে ফাইট করার ট্রাই করে। তবে পিগের শক্তির কাছে তার শক্তি আসলে কিছুই ছিল না। পিগ শুধুমাত্র একটু শক্তির ইউজ করে তাকে সোজা আকাশে ছুঁড়ে মারে। আর অনেকক্ষণ ধরে আকাশে ঘুরতে ঘুরতে সে আবার এসে সোজা পিগের উপরেই পড়ে। তবে যখনই এই পিগটা বুঝতে পারে তার উপরে কেউ একজন এসে পড়েছে তখন সে উড়ে অন্যদিকে যাওয়া শুরু করে। তবে এইটা দেখার পরে অ্যান্ডি বুঝতেই পারছিল না কিভাবে তার বসকে সে সেভ করবে, এই জন্য সে তার কাছে একটা রশি ছুঁড়ে মারে। এখন ফিনিশ তো বুঝতে পারছিল না সে এই পিগটাকে কিভাবে তার কন্ট্রোলে আনবে, এই জন্য সে রশির দুইটা মাথা প্রথমে তার দুইটা পাখার মধ্যে লাগিয়ে দেয় আর এরপরে আরেকটা মাথা সে তার পায়ের মধ্যে আটকে যখনই রশিটাকে দিয়ে টান দেয় তখন পিগটা তার কন্ট্রোলে চলে আসে আর সে তার ইচ্ছা মতো করে পিগটাকে আকাশে ওড়ানো শুরু করে। একটা সময় ওড়াতে ওড়াতে সে পিগটা নিয়ে শহরের মধ্যে চলে আসে। তবে যখন শহরের মানুষজন দেখতে পারে এত ভয়ঙ্কর বড় একটা মনস্টারকেও ফিনিশ খুব সহজেই নিজের বশে নিয়ে এসেছে তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য তারা সবাই ফিনিশের জয়ধ্বনি দেওয়া শুরু করে। আসলে এই সমস্ত মানুষজনের মধ্যে বাবা ইয়াকা নামের একটা মহিলাও ছিল যে কিনা আসলে একজন জাদুকর্ণী ছিল। সে ফিনিস্টের কাছে এসে বলে যে যদি তুমি এতটাই বাহাদুর হও তাহলে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আসলে আমার ঘরের সামনে একটা পাথর আছে যেই পাথরটা পানি আটকে দিচ্ছে। এখন আমি চাই তুমি গিয়ে সেই পাথরটাকে সরিয়ে ফেলো। যদি তুমি সেই পাথরটা সরাতে পারো তাহলেই আমি মনে করব তুমি একজন আসল ফাইটার, আর নয়তো আমি ভাববো এতক্ষণ তুমি যেগুলো দেখিয়েছো বা যেগুলো করিয়েছো সেই সমস্ত ব্যাপারগুলো সাজানোর নাটক ছিল। এখন এগুলো শোনার পরে ফিনিক্সের মাথা তো প্রচণ্ড গরম হয়ে যায়। তবে তবুও সে তাকে বলে যে তুমি আমাকে শুধু পাথর সরানোর চ্যালেঞ্জ করছো, এর চেয়েও বড় বড় জিনিস আমি অলরেডি সলভ করে দিয়েছি। এরপর সে তার বীরত্বের নানান গল্পগুজব বলা শুরু করে। তবে বাবা ইয়াগা কোনোভাবেই তার কোনো কথাই মানতে চাইছিল না। সে তাকে বলছিল যদি তুমি পাথরটাকে সরাতে পারো তাহলেই আমি এটা মেনে নেব যে তুমি আসল যোদ্ধা, তাছাড়া আমি এগুলো মানতে রাজি না। আর এইটা শোনার পরে এখানে সবাই হো হো করে হাসা শুরু করে, যেই জন্য ফিনিক্সের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সেখান থেকে সে দ্রুত তার বাসায় চলে আসে। এখন বাসায় আসার পরেও বাবা ইয়াগার উপরে তার প্রচণ্ড রাগ ছিল, কারণ সে এখন যেই অসাধ্যটা সাধন করলো এইটার পরে মানুষজন তার প্রশংসা করবে সেটা না করে বাবা ইয়াগার জন্য সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এমন কোনো একটা কাজ করবে যেটা করার পরে সবাই আবারও তার প্রশংসা করা শুরু করবে। এই জন্য অ্যান্ডি তাকে পরামর্শ দিয়ে বলে যে এমন একটা কাজ অবশ্যই আছে যেটা করতে পারলে সবাই আবারও তোমার প্রশংসা করবে। ওই যে জানালা দিয়ে যেই টাওয়ারটা দেখা যাচ্ছে, অনেকে বলছিল এই টাওয়ারটার মধ্যে নাকি একটা শয়তান একটা মেয়েকে জিম্মি করে রেখেছে, যেই মেয়েটা একটা রাজকুমারী ছিল, খুবই সুন্দর একটা রাজকুমারী। যদি তুমি সেই শয়তানের কাছ থেকে মেয়েটাকে সেভ করে নিয়ে আসতে পারো তাহলে সবাই আবারও তোমার প্রশংসা করবে, সবাই তোমার ভক্ত হয়ে যাবে। তবে এরপর রাতের বেলায় যখন ফিনিস্ট অ্যান্ডিকে নিয়ে সেই মহলের দরজার সামনে যায় তখন সে দেখতে পারে এখানে অলরেডি কিছু সোলজার দাঁড়িয়েছিল। আসলে তখন আমরা জানতে পারি এই সোলজাররা নাম কামানোর জন্য এখানে আসেনি, বরং তারা চাচ্ছিল রাজকুমারীকে সেভ করে যে কোনো ওয়েতে তাকে বিয়ে করতে। এই জন্য তারা ফিনিস্টের সঙ্গে কথাবার্তা বলে তাকে জিজ্ঞেস করে যে যদি আমরা সবাই মিলে সেই শয়তানকে হারিয়ে রাজকুমারীকে সেভ করে ফেলি তাহলে রাজকুমারীটাকে পাবে আসলে কে। তখন ফিনিস্ট তাদের সবাইকে বলে যে আমার রাজকুমারীর দরকার নেই, আমি তো এখানে এসেছি শুধুমাত্র নাম কামানোর জন্য। আর এরপর সে সাইডে গিয়ে অ্যান্ডিকেও এটা বলে যে দেখো আমি রাজকুমারী একেবারেই চাই না, আর আমি চাই একা এই শয়তানকে হারাতে, আমি তাদের মতো সকালের জন্য ওয়েট করতে চাই না। এইটা বলেই সে অন্য একটা দরজা দিয়ে ফাইনালি এই মহলের মধ্যে চলেও আসে। তো এখন মহলের মধ্যে আসার সঙ্গে সঙ্গেই ফিনিশ রাজকুমারীকে দেখতে পারে, আর রাজকুমারী তাকে দেখার সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করে যে তুমিও চলে এসেছো মরার জন্য। তবে ফিনিশ তাকে বলে যে না, আমি মরার জন্য না, আমি তোমাকে বাঁচানোর জন্য এসেছি। এইটা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা সেখান থেকে চলে যাওয়া শুরু করে। তবে যখনই ফিনিশ তাকে থামানোর জন্য তার হাতটা ধরে তখন মেয়েটা হাতটাকে ছাড়িয়ে একটা পিলারের ওই পাশে চলে যায়। তবে তখনই ফিনিশ নোটিস করে তার পেছন দিয়ে একটা ভয়ঙ্কর সাপ এসে
তার উপরে আক্রমণ করার ট্রাই করছিল। সে প্রথমে তো এই সাপটার সাথে ফাইট করার ট্রাই করে, তবে একটু পরেই সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এইটা কোনো নর্মাল সাপ না, আসলে এইটা হচ্ছে সেই ভয়ঙ্কর শয়তানের লেজ যেটা কিনা একটা সাপের রূপ ধরে আছে। আসলে সে এখানে এই শয়তানটা এবং এই সাপটা দুইটার সঙ্গেই একসাথে ফাইট করতে এসেছে। এখন এগুলো দেখার পরে যখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় তখন সে গিয়ে মনস্টারের উপরে আক্রমণ করে দেয়। তবে দুইটার সাথে কোনোভাবেই সে একা পারছিল না, মানে বারবার করে সেই মনস্টার তার মুখ দিয়ে আক্রমণ তো করছিলই, বরং তার লেজ দিয়েও আক্রমণ করছিল। এই জন্য একটা সময় ফিনিশ তার লেজটা মানে তার সাপওয়ালা মুখটাকে ধরে সেই মুখটাকে ছিঁড়ে ফেলার ট্রাই করে। তবে যখনই সে মুখটাকে ছেঁড়ার জন্য দুই হাত দিয়ে মুখটা ফাঁক করে তখনই সেই সাপটা তার মুখে থুতু দিয়ে দেয়, যেই জন্য ফিনিস্টের পুরোপুরি চোখে দেখা বন্ধ হয়ে যায়, সে পুরোপুরি অন্ধই হয়ে যায়। তবে অন্ধ হওয়ার পরেও ফিনিস্ট কোনোভাবেই হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে খুঁজতে খুঁজতে কোনো রকমে পা দিয়ে তার সেই অস্ত্রটা বের করে ফেলে আর সেটা দিয়ে এক এক করে বারবার করে মনস্টারের উপরে আক্রমণ করা শুরু করে। তবে হঠাৎ করেই কোথায় যেন সেই মনস্টারটা গায়েব হয়ে গিয়েছিল। সে এতবার এত রকম করে সেই টাওয়ারটার উপরে আক্রমণ করে যে একটু পরে সেই টাওয়ারটা ভেঙে পড়ে যাওয়া শুরু করে। আর এই টাওয়ারটা ভাঙার শব্দ শোনার পরে সমস্ত যোদ্ধারাও ঘুম থেকে উঠে যায়। যখন অ্যান্ডি দেখতে পারে টাওয়ারটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তখন সে সোলজারদেরকে নিয়ে দ্রুত মধ্যে চলে আসে। মধ্যে এসে তারা না রাজকুমারীকে পায় না তারা সেই ভয়ঙ্কর শয়তানটাকে পায়, তারা শুধু পায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ফিনিস্টকে, যে কিনা আস্তে আস্তে উপরে ওঠার ট্রাই করছিল। আর এখানে যখন অ্যান্ডি জানতে পারে ফিনিস্টার চোখের আলো হারিয়ে ফেলেছে তখন সে সেখান থেকে তাকে দ্রুত তার বাসায় নিয়ে আসে। আসলে এখন চোখের দৃষ্টি হারিয়ে ফিনিস্টের মাথা অনেক বেশি গরম হয়েছিল, সে কথায় কথায় রাগ দেখানো শুরু করে দিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো কোনোভাবেই অ্যান্ডি সহ্য করতে পারছিল না। এই জন্য ফিনিস্টের সাহায্য করার জন্য সে চলে আসে বাবা ইয়াগার কাছে সাহায্য চাওয়ার জন্য। আর যখন সে ফিনিস্টের সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বাবা ইয়াগার কাছে খোলামেলা করে বলে তখন বাবা ইয়াগাও তাকে সাহায্য করতে না করে দেয়, কারণ যখন তার সাহায্যের দরকার ছিল তখন ফিনিস্টও তাকে সাহায্য করেনি। আর যখন এগুলো এসে অ্যান্ডি ফিনিস্টকে বলে তখন ফিনিস্ট অনেক বেশি আপসেট হয়ে যায়। যাই হোক, এখন এমন করে করেই সময় পার হওয়া শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি ফিনিশ চোখের আলো ছাড়াই চলাফেরা করা শুরু করে। যদিও এই জিনিসগুলো তার জন্য অনেকটা ডিফিকাল্ট ছিল, তবে এখন যেহেতু তাকে বাধ্য হয়ে এটা করতেই হচ্ছে এই জন্য কষ্ট হলেও সে ব্যাপারগুলোর সাথে মানিয়ে নেওয়ার ট্রাই করছিল। আস্তে আস্তে করে অ্যান্ডিও তার কাছে আসা বন্ধ করে দিয়েছিল, যেই জন্য ফিনিশদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো করতেও অনেক কষ্ট করতে হতো। যেমন সে বাজার থেকে যখন খাবার দাবার কিনে বাসার দিকে ব্যাক করার ট্রাই করত তখন ঝুড়ি থেকে বাচ্চারা তার ফলমূল চুরি করে নিয়ে যেত। এই সমস্ত ব্যাপারগুলোতে তার মাথা অনেক বেশি গরম থাকলেও সে কোনোভাবেই কিছু করতে পারছিল না। একদিন যখন সে বাসায় আসে তখন তার সাথে মিট করতে অ্যান্ডি চলে আসে, তবে অ্যান্ডিকে দেখার পরে তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে অ্যান্ডিকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। সে বলে যে আমার কাছে তোমাকে দেওয়ার মতো তেমন কোনো কাজই নেই, তুমি গিয়ে বরং অন্য কাজ খুঁজে নাও। যাই হোক, এমন করে করে ফাইনালি সেই দিনটাও চলে আসে যেই দিন ফিনিস্টের সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায়। এখন ফিনিস্টের কাছে বাজারে গিয়ে ফল কেনার মতো তেমন কোনো টাকাও ছিল না। এই জন্য ফিনিস্ট বাজারের পচা যেই ফলগুলো ফেলে দেওয়া হয় সেখান থেকে ফলমূল খাওয়া শুরু করে। একদিন যখন সে বাজারে গিয়ে পচা ফলগুলো খাওয়ার জন্য ট্রাই করে তখন সেখানে সে কোনো পচা ফলই পায় না। এই জন্য প্রচণ্ড আপসেট হয়ে সে তার ঝুড়িটা নিয়ে সেখানে বসেছিল। তবে তখনই বাজার থেকে বাবা ইয়াগা যাওয়ার ট্রাই করছিল, আর তখনই সে এখানে ফিনিশকে দেখতে পারে যে কিনা প্রচণ্ড আপসেট হয়ে ঝুড়িটা নিয়ে বসে আছে, যেই ঝুড়ির মধ্যে কিছুই ছিল না। এই জন্য বাবা ইয়াগা তার নিজের ঝুড়ি থেকে কিছু ফলমূল ফিনিস্টের ঝুড়ির মধ্যে দিয়ে দেয়। তবে এরপরে তারা দুজন কোনো কথাবার্তা বলতে যেত তার আগেই কিছু ডাকাত এসে তাদের গ্রামের মধ্যে আক্রমণ করে, আর এই ডাকাতগুলো এক এক করে সমস্ত মানুষজনকে মারা শুরু করে। যদিও ফিনিশ চোখে দেখতে পারছিল না, তবে সে কান দিয়ে এই জিনিসগুলো খুব ভালো করেই বুঝতে পারছিল যে তার আশেপাশের সমস্ত মানুষজন মারা যাচ্ছে। এরপরে যখনই কিছু ডাকাত এসে ফিনিস্টের উপরে আক্রমণ করার ট্রাই করে তখন চোখের আলো না থাকা সত্ত্বেও ফিনিশ শুধুমাত্র শব্দ শুনে শুনে 2-3টা ডাকাতের সঙ্গে একাই ফাইট করছিল। যদিও ডাকাতরা তাকে পেছন থেকে বারবার করে আক্রমণ করত, তবে তবুও সে আওয়াজ শুনে শুনে বারবার করে তাদের উপর আক্রমণ করত আর এমন করে তাদের হালুয়া টাইট করে দিত। যদিও একটা ডাকাত ঘোড়া দিয়ে এসে তাকে রশি দিয়ে বাঁধার ট্রাই করে, কিন্তু ফিনিশ সেই রশি ধরে টান দিয়েই তাকে ঘোড়া থেকে ফেলে দেয় আর তার সামনে এনে ফেলে তাকেও আচ্ছা রকম করে ধোলাই করে। তবে একটু পরে অনেকগুলো ডাকাত একসাথে এসে তাকে পেটানো শুরু করে। যদিও ফিনিশ নিজেকে সেভ করার জন্য সম্পূর্ণ ট্রাই করছিল, তবে তারা সংখ্যায় বেশি হওয়ায় সে কোনোভাবেই পারছিল না। এই জন্য তারা আচ্ছা রকম করে ধোলাই করে তাকে বেহুশি করে ফেলে। আর যখন একটু পরে সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার হাত পা একটা শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছিল আর তার গলার মধ্যে একটা কাঠ দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছিল। আর সে এমন একটা বোটের মধ্যে ছিল যেই বোটটা সমুদ্রের মাঝখানে ছিল। আসলে এখানে বাবা ইয়াগা এবং তার গ্রামের আরও অনেক মানুষজন ছিল যাদেরকেও এই বোটের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল।
একটু পরে বাবা ইয়াগা দেখতে পারে এই বোটের মধ্যে অ্যান্ডিও ছিল, যাকে কিনা খোলামেলা ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য যখন সে তাকে জিজ্ঞেস করে যে তুমি খোলামেলা কিভাবে করছো, তখন অ্যান্ডি এসে তাদেরকে বলে যে আমি তাদেরকে এটা বিশ্বাস দিয়েছি যে আমি তাদের পক্ষেরই লোক, তাছাড়া তাদের পক্ষ হয়ে আমি এই গ্রামবাসীর উপরে নজরদারি করব আর তাদেরকে সর্বোত্তম সাহায্য করব। আর এই জন্যই ডাকাতরা তাকে ফ্রি ছেড়ে দিয়েছে। তাছাড়া এখন আমরা অ্যান্ডির কাছে একটা চারাক দেখতে পারি, যেটা কিনা সে একটা ডাকাত থেকে চুরি করে এনেছে। সে বলছিল যে এই চারাকটাকে সেল করে আমি অনেক অনেক টাকা ইনকাম করে ফাইনালি কোটিপতি হয়ে যাব। আর এটা বলতে বলতে যখন সে চারাকের ময়লা পরিষ্কার করার ট্রাই করছিল, তখনই এই চারাক থেকে একটা জিন বেরিয়ে চলে আসে, যেটা দেখার পরে এখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, এমনকি অ্যান্ডিও অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে নিচের এই চিৎকার চেঁচামেচি শোনার পরে যখন একটা ডাকাত নিচে এসে চেক করে, তখন সেই জিনটা তাকে ধরে সোজা ছুঁড়ে ফেলে দেয়। আর এরপর যখন সে অ্যান্ডির কাছে যায় তার ইচ্ছা জিজ্ঞেস করার জন্য, তখন অ্যান্ডি প্রচণ্ড ভয়ে ভয়ে বলে আবারও তাকে চারাকের মধ্যে ঢুকে যাওয়ার জন্য। এই জন্য জিন আবারও তার চারাকের মধ্যে ঢুকে যায়। তবে এতক্ষণে সেই লোকটা এখানে চলে আসে, যেই লোকটার এই চারাকটা ছিল। সে অ্যান্ডির গলায় তলোয়ার ধরে ফাইনালি তার থেকে এই চারাকটা নিয়ে নেয়। তবে এতক্ষণ এই বোটটা আরব দেশে চলে এসেছিল, আর গ্রাম থেকে যেই লোকগুলোকে আনা হয়েছে তাদেরকে দাস হিসাবে সেল করার জন্য আরবদের বাজারেও তোলা হয়। একটু পরে মুখোশ পরা একটা লোক এখান থেকে ফিনিশড, বাবা ইয়াগা এবং অ্যান্ডিকে কিনে তার সঙ্গে নিয়ে যায়। আর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে যখন তারা ফাইনালি তার প্রাসাদে চলে আসে, তখন এত বড় একটা প্রাসাদ দেখার পরে তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। ভেতরে যাওয়ার পরে তো তাদের অবস্থা খারাপই হয়ে গিয়েছিল, কারণ তারা দেখতে পারে এখানে কোনো মানুষ না, বরং রোবটরা কাজ করছিল। যদিও এটা পুরনো জমানা ছিল, এই জন্যই তারা অনেক বেশি শক্ট হয়ে গিয়েছিল। তবে তখন সেই লোকটা তার মুখোশটাকে সরিয়ে তাদেরকে আশ্বস্ত করে বলে যে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই, আমি নিজে হচ্ছে একজন সায়েন্টিস্ট আর এই রোবটগুলো আমিই বানিয়েছি। তাছাড়া এই লোকটা এটাও বলে যে সে এমন আরও অনেক ধরনের মেশিন বানিয়েছে যেগুলো মানুষের কাজকর্মকে অনেক বেশি সহজ করতে পারে। এরপরে ফিনিশড এই লোকটাকে তার গল্প বলা শুরু করে। সে বলে কিভাবে সে একটা সময় খুবই ভয়ঙ্কর যোদ্ধা ছিল, কিন্তু একটা পর্যায়ে চোখের দৃষ্টি হারিয়ে ফেলার জন্য আজকে তাকে দাস হিসেবে সেল করে দেওয়া হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে এই সায়েন্টিস্ট তাদেরকে বলে যে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার এবং বাবা ইয়াগা সম্পর্কে অনেক কিছু শুনেছি। আসলে তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে এই সায়েন্টিস্ট আরবের বাজার থেকে বিভিন্ন দাসদেরকে কিনে তাদেরকে মুক্ত করে দিত। আর এরপর যখনই খাবার দাবারের সময় চলে আসে, তখন সায়েন্টিস্ট তার রোবটদের মাধ্যমে খাবার দাবার ডেকে আনে। আর এগুলো দেখার পরে তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তাদের সবার মনে হচ্ছিল যে এইটা হয়তো বা কোনো জাদু মন্ত্র হতে পারে। তবে এই সায়েন্টিস্ট তাদেরকে বলে যে না, এগুলো কোনো জাদু মন্ত্র না, আসলে আমি বিগত 500 বছর যাবৎ এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে গবেষণা করছিলাম। আর এইটা শোনার পরে বাবা ইয়াগা পুরোপুরি শক্ট হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে যে বিগত 500 বছর জীবিত থাকার পরেও তুমি কিভাবে এতটা জোয়ান আছো। তখন এই সায়েন্টিস্ট তাকে বলে যে আমি এমন একটা কেমিক্যাল বানিয়ে ফেলেছি, যেই কেমিক্যালটা যেই খেয়ে ফেলবে সেই অনেক বছর ধরে নিজের যৌবন আটকে রাখতে পারবে। এরপরে সায়েন্টিস্ট তাদেরকে তার ল্যাব দেখাতে নিয়ে আসে, আর এখানে কেমিক্যালগুলো দেখার পরে তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে তখন ফিনিশড সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে যে তুমি এই কেমিক্যালগুলো আসলে কিভাবে বানিয়েছিলে, আসলে এই কেমিক্যাল দিয়ে কি আমার চোখের পাওয়ার আবারও ফেরত আনা সম্ভব? তখন সায়েন্টিস্ট বলে যে না, সেই কেমিক্যাল দিয়ে হয়তো বা সম্ভব হবে না, তবে আমার কাছে একটা স্পেশাল জিনিস আছে। যখনই সে একটা মুকুটের মতো জিনিস ফিনিস্টের মাথায় চড়িয়ে দেয়, তখন ফিনিস্টের সামনে একটা চশমার মতো জিনিস চলে আসে, যেটার মাধ্যমে সে আবারও সমস্ত ব্যাপারগুলো দেখা শুরু করে। এইটা দেখার পরে তো ফিনিস্ট খুশিতে পাগলের মতো হয়ে যায়। আর তখন আমরা জানতে পারি আসলে এই সায়েন্টিস্ট এই জিনিসটা বিশ্বাস করতো যে আসলে সায়েন্সের মাধ্যমে সমস্ত ব্যাপারগুলো সম্ভব, মানে পৃথিবীর সব কিছু সায়েন্সের মাধ্যমে সলভ করা সম্ভব, কিন্তু যারা জাদুর ইউজ করে সমস্যার সমাধান খুঁজে তারা আসলে দুনিয়ার ক্ষতিই করে। আর এই সমস্ত জিনিসগুলোকে নষ্ট করার জন্যই সে একটা মেশিন বানিয়েছিল। এরপর সে তাদের সবার সামনে সেই চারাকটা বের করে, যেটা সে সেই ডাকাতদের থেকে কিনেছিল। এখানে যখনই সে চারাকটা নিয়ে সেই মেশিনের কাছে যাওয়া শুরু করে, তখন ইয়াগা তাকে সাবধান করে বলে যে এইটা একটা ভয়ঙ্কর জিনিস। তবে সায়েন্টিস্ট তার কোনো কথাই শোনে না। সে সেই মেশিনটার সামনে গিয়ে চারাকে ঘষা দিয়ে জিনটাকে বের করে। আর যখনই জিনটা বাইরে চলে আসে, তখন সে মেশিনটা অন করে দেয়, আর এই মেশিনটা জিনকে টেনে তার মধ্যে নিয়ে যায়। আর তখন সায়েন্টিস্ট তাদের সবাইকে বলে যে দেখেছো আমি কিভাবে জিনকেও গায়েব করে দিলাম। তবে এরপরে রাতের বেলায় সায়েন্টিস্ট জানতে পারে যে তাদের পাশেরই একটা পাহাড়ে নতুন একটা মনস্টার এসেছে, যেই মনস্টার মানুষের ফসল নষ্ট করে দিচ্ছে। এই জন্যই সায়েন্টিস্ট বলছিল যে এই মনস্টারকে তো যে কোনো ওয়েতে শেষ করতেই হবে। আর যখনই ফিনিশ শুনতে পারে যে এই মনস্টারের মুখটা দেখতে সিংহের মতো আর লেজটা দেখতে সাপের মতো, তখন সে খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে এই মনস্টারটা হচ্ছে সেই মনস্টারটা যেটাই তাকে অন্ধ করেছিল। এই জন্য সে তার সঙ্গে যাওয়ার জন্য জেদ করা শুরু করে। সে বলে যে আমিও আপনার সঙ্গে গিয়ে তাকে মারতে চাই, কারণ তার থেকে আমার প্রতিশোধ নিতে হবে।
তবে সায়েন্টিস্ট কোনোভাবেই তাকে নিতে চাইছিল না, কারণ সে চাইছিল না তার জীবনটা ঝুঁকির মধ্যে ফেলতে। তবে ফিনিশ তাকে বলে যে আপনি আমাকে সাহায্য করেছেন, কিন্তু এখন আমি চাই আপনাকে সাহায্য করতে। আর এগুলো শোনার পরে সেই সায়েন্টিস্ট ফিনিশকে একটা গ্যাজেট ধরিয়ে দেয়, যেই গ্যাজেটটা যদি সে সেই মনস্টারের সামনে নিয়ে রাখতে পারে তাহলে সেই মনস্টার নিজে নিজেই এটার মধ্যে বন্দী হয়ে যাবে। আর এদিকে রাতের বেলায় বাবা ইয়াগা লুকিয়ে চলে আসে সায়েন্টিস্টের ল্যাবের মধ্যে। আর এখানে এসে সে সেই কেমিক্যালটা খুঁজে বের করার ট্রাই করে, যেই কেমিক্যালটার মাধ্যমে সে তার যৌবন ধরে রেখেছিল। আসলে সে সেটা খেতে চাইছিল। তবে তখন সায়েন্টিস্ট এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। তবে সে তাকে কিছু না করে বলে যে যদি কালকে তোমরা সেই মনস্টারকে ধরে আনতে পারো তাহলে আমি নিজেই তোমাদেরকে সেই কেমিক্যালের একটু অংশ দিয়ে দেব। এরপরে পরদিন সকালবেলা সেই সায়েন্টিস্ট তাদেরকে তার বানানো একটা স্পেসশিপের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যেটার মাধ্যমে তারা চাইলে খুব সহজেই সেই জায়গাতে যেতে পারত যেই পাহাড়ের উপরে সেই মনস্টারটা ছিল। এরপর সে তাদেরকে এটা কিভাবে চালাতে হবে, কিভাবে কন্ট্রোল করতে হবে সেই সমস্ত ব্যাপারগুলো দেখিয়ে দেয়। আর যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে ফিনিশকে বলে যে আমার যেই কোনো ওয়েতে সেই মনস্টারকে জীবিত দরকার। আর সে ফিনিস্টের সেই অস্ত্রটাকে অনেকটা টেকনোলজি দিয়ে ভরে দিয়েছিল। মানে এখন এখানে একটা বাটন ছিল, যেই বাটনে প্রেস করলে এটা দিয়ে সেই সমস্ত কাজগুলো করা যেত যেটা একটা নর্মাল অস্ত্র দিয়ে করা সম্ভব ছিল না। যাই হোক, এরপরে যখন তারা সবাই সেই স্পেসশিপে চড়ে বসে তখন সেটা তাদেরকে নিয়ে চলে আসে সেই পাহাড়ের উপরে যেখানে সেই মনস্টারটা ছিল। এরপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তারা সেই মনস্টারের একটা পায়ের ছাপ পেয়ে যায়, যেই পায়ের ছাপটা একটা গুহার মধ্যে যাচ্ছিল। এই জন্য ফিনিশ সেই সায়েন্টিস্টের দেয়া বাক্সটাকে এনে সেই গুহার সামনে রাখে। আর এখন ফিনিশ এটা খুব ভালো করেই জানতো যে সেই মনস্টারকে তাকে মারতে হবে না, বরং তাকে মেশিনের কাছে আনতে পারলেই হবে। এই জন্য সে আরামসে মধ্যে চলে যায় আর তার অস্ত্র দিয়ে তাকে চ্যালেঞ্জ করা শুরু করে। যখন সেই মনস্টারের মাথা গরম হয়ে যায় তখন সে তার অস্ত্রের মাধ্যমে সোজা বাইরে চলে আসে। তবে বাইরে আসতে গিয়ে তার মাথা একটা গাছের সঙ্গে লেগে যায়, যেই জন্য সে এখানেই বেহুশ হয়ে যায়। আর যখন মনস্টার এসে তাকে মেরে ফেলার ট্রাই করছিল তখন বাবা ইয়াগা সুযোগ বুঝে সেই মেশিনটা অ্যাক্টিভেট করে দেয়। আর তখন সেই মেশিনের মধ্য থেকে অনেকগুলো চেন বের হয়ে সেই মনস্টারকে ধরে টেনে সোজা মেশিনের মধ্যে নিয়ে যায়। আর সময় মতো যখন বাবা ইয়াগা মেশিনের লিভারটাকে আবারও প্রেস করে তখন সেটার দরজা অটোমেটিকলি বন্ধও হয়ে যায়। একটু পরে যখন ফিনিশড জ্ঞান ফিরে পায় তখন সে জানতে পারে তারা সবাই মিলে ফাইনালি সেই মনস্টারকে বন্দি করে ফেলেছে। এই জন্য তারা আস্তে আস্তে করে সায়েন্টিস্টের কাছে যাওয়া শুরু করে। তবে যেহেতু এই জার্নিটা অনেক লম্বা একটা জার্নি ছিল এই জন্য মাঝপথেই তাদেরকে রাত কাটানোর সিদ্ধান্ত নিতে হয়। তবে এরপরে যখন রাতের বেলায় তারা ঘুমানোর ট্রাই করছিল তখন সেই বাক্সর মধ্য থেকে একটা মেয়ের ভয়েস আসছিল। এই জন্য যখন ফিনিশ তার সামনে যায় তখন সে মেয়ের শব্দটা শুনে দ্রুত এই বাক্সটাকে খোলার ট্রাই করে। তবে বাবা ইয়াগা তাকে বারবার করে এমনটা করতে না করে, কারণ এমনটা করলে ভয়ঙ্কর কিছু একটা হতে পারে। তবে ফিনিশ তার কোনো কথাই শুনছিল না। সে সোজা বাক্সার মুখটা যখনই ওপেন করে দেয় তখন সে দেখতে পারে বাক্সর মধ্যে সেই রাজকুমারী ছিল যেই রাজকুমারীকে সে মহলের মধ্যে দেখতে পেয়েছিল। আসলে এটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য সে তাকে বাইরে আনার ট্রাই করে। তবে বারবার করে বাবা ইয়াগা তাকে সাবধান করেই যাচ্ছিল, কারণ এই রাজকুমারী হয়তোবা সেই মনস্টার যে কিনা তাদেরকে মারার ট্রাই করছিল। কিন্তু যখন ফিনিশ তাদের কোনো কথাই শুনছিল না তখন সে একটা নতুন প্ল্যানিং করে ফেলে। আসলে যখন ফিনিশ সেই রাজকুমারীর হাতটা টাচ করতে যাচ্ছিল তখনই বাবা ইয়াগা তাকে ধাক্কা দিয়ে সেটার মধ্যে বন্দি করে দেয় আর বাইরে থেকে দরজাটাকে লক করে দেয়। আর দরজার মধ্যে রাজকুমারী ফিনিশকে বলে যে আমি তোমার হাত এই জন্য ধরিনি কারণ আমি একটা অভিশপ্ত মানুষ। আসলে আমি যদি কারো হাতে টাচ করি তাহলে সে একটা ভয়ঙ্কর মনস্টারে কনভার্ট হয়ে যাবে। আর রাজকুমারী তাকে কনভিন্স করে এইটাও বোঝানোর ট্রাই করে যে সে আসলে কোনো খারাপ মানুষ না। আসলে সে মানুষের উপরে ততক্ষণ পর্যন্ত আক্রমণ করে না যতক্ষণ পর্যন্ত কেউ তার উপরে আক্রমণ করতে না আসে। সে তো মানুষের থেকে অনেক দূরে এই পাহাড়ের মধ্যে বাস করে, তবে মানুষজন এখানে এসেও তাকে ডিস্টার্ব করার ট্রাই করে। আর তখন এদিকে আমরা সেই সায়েন্টিস্টকে দেখতে পারি যে কিনা একটা কৃষকের বিড়াল চুরি করে নিয়ে এসেছিল। কৃষক তার কাছে এসে কান্নাকাটি করে বলছিল যে এই বিড়ালটা তো কোনো মানুষের ক্ষতি করে না, বরং মানুষের দু একটু উপকারই করে। তবে এই সায়েন্টিস্ট তার কোনো কথাই শুনতে চাইছিল না। আসলে এই বিড়ালের কাছে স্পেশাল একটা পাওয়ার ছিল। রাতের বেলায় তার শরীর থেকে একটা আলো বের হতো যেটার মাধ্যমে চারপাশটা আলোকিত হয়ে যেত। এই জন্য সায়েন্টিস্ট এই বিড়ালটাকে তার মেশিনের মধ্যে দিয়ে দেয়। আসলে এটা একটা স্পেশাল ধরনের মেশিন ছিল যেটা যেই কোনো মানুষ বা যেই কোনো পশু পাখির মধ্য থেকে তার স্পেশাল পাওয়ারটাকে ছিনিয়ে নিতে পারত। আর যখন এই মেশিনটার নিচে বিড়ালটা চলে আসে তখন সে তার সমস্ত পাওয়ার ভেতরে টেনে নিয়ে যায় আর এই বিড়ালটাকে একটা কেমিক্যালে কনভার্ট করে দেয়। আর এরপরে সায়েন্টিস্ট সেই কেমিক্যালগুলো নিয়ে নিচে একটা লকারের মধ্যে স্টোর করে দেয়। আসলে তখন আমরা দেখতে পারি এই লকারের মধ্যে অনেক অনেক কেমিক্যাল ছিল যেগুলো সায়েন্টিস্ট এমন করেই স্টোর করেছিল। এদিকে ফিনিশড আর রাজকুমারী একে অন্যকে পছন্দ করা শুরু করে দিয়েছিল।
তারা একে অন্যকে ভালোবাসা শুরু করে দিয়েছিল। তবে আমরা দেখতে পারি বাবা ইয়াগা এবং অ্যান্ডি মিলে তাদের দুজনকে সেই বাক্সর মধ্যে বন্দি অবস্থায় রেখেই তাদেরকে নিয়ে চলে আসে সায়েন্টিস্টের কাছে। যখন তারা সায়েন্টিস্টের বাসায় চলে আসে তখন দূর থেকেই তারা সায়েন্টিস্টকে দেখা শুরু করে। তারা দেখতে পারে আসলে সায়েন্টিস্ট পাখির খাঁচার মধ্যে বন্দি একটা পাখির থেকে তার মেশিনের সাহায্যে সমস্ত শক্তিগুলো টেনে নিয়ে গিয়েছিল। আর পরবর্তীতে যখন সেটা একটা লিকুইড ফর্মে তার কাছে চলে আসে তখন সে সেগুলোকে একটা রোবটের মধ্যে দিয়ে দেয়। যার মানে এটা আমরা ক্লিয়ার হয়ে যায় যে আসলে এই রোবটগুলো কোনো টেকনোলজি না, বরং জাদুর সাহায্যে চলতো। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে বাবা ইয়াগার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে প্রচণ্ড রাগ নিয়ে সায়েন্টিস্টের সামনে চলে আসে আর সে তাকে বলে যে আসলে তোমার সত্যিটা সম্পূর্ণ ফাঁস হয়ে গেছে। তুমি আসলে কোনো সায়েন্টিস্ট না, তুমি আসলে এই রোবটগুলোকে কোনোভাবে আবিষ্কার করনি, বরং এগুলো জাদুর মাধ্যমে চালানো হয়। আর তোমার বয়সটাও থেমে আছে শুধুমাত্র একটা জাদুর কারণে। এটা হচ্ছে সেই জাদু যেই জাদুটা তুমি এই নিষ্পাপ প্রাণীগুলোকে মেরে হাসিল করেছো। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে এই সায়েন্টিস্টের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে বাবা ইয়াগাকে বলে যে যেই আমার সত্যিটা জেনে যায় সে কখনোই জীবিত বাঁচতে পারে না। তবে এইটা শোনার সঙ্গে সঙ্গেই বাবা ইয়াগা এবং অ্যান্ডি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে। তারা বাইরে গিয়ে বাক্সা থেকে ফিনিস্ট এবং সেই রাজকুমারীকেও ফ্রি করে দেয়, কারণ তারা এটা জেনে গিয়েছে যে এই সায়েন্টিস্ট আসলে একটা ভুয়া সায়েন্টিস্ট। সে আসলে সেই রাজকুমারীর সঙ্গেও সেই একই কাজটা করতে যাচ্ছে যেটা একটু আগে সে একটা পাখির সঙ্গে করলো। তবে যতক্ষণে তারা এখান থেকে পালিয়ে যেত তার আগে এই সায়েন্টিস্ট তাদের সামনে চলে আসে আর তাকে দেখার সঙ্গে সঙ্গে রাজকুমারীও তাদেরকে বলে যে এই সায়েন্টিস্টকে আমি অনেক আগে থেকেই চিনি, কারণ সে আমাকে ধরার জন্য এর আগেও নানান রকম করে ট্রাই করেছে। তবে এরপর যতক্ষণে তারা সেখান থেকে পালিয়ে যেত তার আগেই সায়েন্টিস্ট তার সমস্ত রোবটদেরকে এখানে নিয়ে আসে আর তাদের সবাইকে শিকল দিয়ে বন্দি করে ফেলে যাতে করে কেউই এখান থেকে পালিয়ে যেতে না পারে। আর এরপর তার মেশিনটার সাহায্যে সে রাজকুমারীর মধ্য থেকেও তার সমস্ত পাওয়ারগুলো টেনে নিয়ে যাওয়ার ট্রাই করে। যদিও এগুলো দেখার পরে ফিনিশ তাকে বাঁচানোর জন্য সম্পূর্ণ ট্রাই করছিল, তবে যেহেতু সে বাধা অবস্থায় ছিল এই জন্য সে চাইলেও কিছু করতে পারছিল না। যদিও সে তাকে বাঁচাতে পারেনি, তবে সে কোনো রকমে গিয়ে তার হাতটাকে টাচ করে ফেলে যাতে করে সে একটা মনস্টারে কনভার্ট হয়ে যায়। আর মনস্টারে কনভার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই রাজকুমারীর সমস্ত শিকল ছিঁড়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়। আর এখানে হট্টগোলের সুযোগ পেয়ে দ্রুত ফিনিশড বাবা ইয়াগাও সেখান থেকে পালিয়ে চলে আসে। তবে সেই সায়েন্টিস্টের লোকজন তাদেরকে ফলো করা শুরু করে আর একটা পর্যায়ে বাবা ইয়াগার নিজেকে বাঁচানোর জন্য তার নিজের জাদুর ইউজ করার সিদ্ধান্ত নেয়। সে কিছু তরমুজের বীজ যখন আকাশে ছুঁড়ে মারে তখন হঠাৎই সেগুলো বড় বড় তরমুজ হয়ে তাদের উপরে পড়া শুরু করে। অন্যদিকে সায়েন্টিস্টও তার সবচেয়ে বড় রোবটটাকে বের করার সিদ্ধান্ত নেয়, কারণ যেহেতু বাবা ইয়াগা এবং ফিনিশড এই সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছে এই জন্য তাদেরকে বাঁচিয়ে রাখলে তার রহস্যটা ফাঁস হয়ে যেতে পারে। এই জন্য যেই কোনো মূল্যে সে তাদেরকে ধরতে চায়। যদিও অ্যান্ডি তাকে বুঝিয়ে বলার ট্রাই করছিল যে আমাদের কাছে যতগুলো কেমিক্যাল আছে সেগুলো অনেক বেশি আছে, তবে সায়েন্টিস্ট কোনোভাবেই তার কথা শুনতে চাইছিল না। আর যখন সে তার সবচেয়ে বড় কচ্ছপের রোবটটা বের করে তখন তার মহলটা ভেঙে চুরমার হয়ে যায়। আর এরপর যখন সে বাবা ইয়াগা এবং ফিনিশডকে ফলো করা শুরু করে তখন সে এক এক করে তাদের উপরে কামান মারা শুরু করে। এগুলো সহ্য করতে না পারে ফিনিশ বাবা ইয়াগাকে বলে যে তুমি যেই কোনো মূল্যে তার মনোযোগ অন্যদিকে নেওয়ার ট্রাই করো, আর ততক্ষণে আমি এই রোবটের উপর আক্রমণ করে এটাকে উল্টে দেওয়ার ট্রাই করছি, কারণ যদি এত বড় একটা মেশিন একবার উল্টে যায় তাহলে এটা সোজা করা এতটা সহজ ব্যাপার হবে না। এই জন্য যখন বাবা ইয়াগা তার মনোযোগ বিচ্ছিন্ন করার জন্য তার সামনে এসে দাঁড়িয়ে যায় তখন এই রোবটটা তার সামনে এসে সেই মেশিনটা অন করে দেয় যেটা দিয়ে তার সমস্ত পাওয়ারগুলো মধ্যে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, যেই জন্য বাবা ইয়াগার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল আর তাকে দেখতে অনেকটা বৃদ্ধও লাগছিল। যেগুলো দেখার পরে তার জন্য ফিনিস্টের মনে অনেক মায়া চলে আসে, তবে তবুও সে চাইলেও কিছু করতে পারছিল না। যতক্ষণ বাবা ইয়াগা তার মনোযোগ বিচ্ছিন্ন করে রাখছিল ততক্ষণে ফিনিশ সেই রোবটের উপরে গিয়ে চড়ে যায় আর এই রোবটটাকে উল্টে ফেলার ট্রাই করে। তবে যখন সেই সায়েন্টিস্ট এই ব্যাপারটা বুঝতে পারে যে রোবটের উপরে ফিনিশ উঠে গিয়েছে তখন সে রোবটের একটা পাকে খুলে দেয় যাতে করে সেইটার মাধ্যমে সে যেই কোনো ওয়েতে ফিনিশকে ফেলে দিতে পারে। এখন এই পা খোলার জন্য ফিনিশ নিচে পড়ে তো যায় না, তবে বাড়ি খেয়ে তার চশমাটা পড়ে যায়, যেই জন্য এখন ফিনিশ পুরোপুরি অন্ধ হয়ে গেছে, সে আর চোখে কিছুই দেখতে পারছিল না। আর এই ব্যাপারগুলো দেখার পরে বাবা ইয়াগা ফিনিশকে গাইড করা শুরু করে। সে মুখ দিয়ে তাকে বলছিল কি করতে হবে, কোথায় যেতে হবে। তবে এতক্ষণে আমরা দেখতে পারি সেই রাজকুমারী মানে সেই ভয়ঙ্কর মনস্টারটাও এখানে চলে আসে। আর যখন সেই রোবটটার উপরে ওঠে তখন তাকে দেখার পরে সায়েন্টিস্ট অনেকটাই ভয় পেয়ে যায়। আর এই সুযোগের সদ্ব্যবহার করে ফিনিশ সেই রোবটের গলায় একটা রশি বেঁধে দেয় আর সেটাকে টেনে কোনো রকমে উল্টো করে দেয়। আর উল্টো হওয়ার জন্য সেটার মধ্যে থাকা সমস্ত কেমিক্যাল বাইরে চলে আসে। যদিও সায়েন্টিস্ট তার বানানো একটা স্পেশাল ধরনের পাখার ইউজ করে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে একেবারে শেষ সময় তার পাখাটাও কাজ করে না। এই জন্য সেই গিয়ে সোজা সেই কেমিক্যালগুলোর মধ্যে পড়ে ডুবে সেখানেই মারা যায়।
তবে এতক্ষণে মারামারি করার জন্য ফিনিস্টও বেহুশ হয়ে গিয়েছিল। আর যখন রাজকুমারী ফিনিস্টের এই অবস্থা দেখতে পারে তখন সে অনেক বেশি আপসেটই হয়ে গিয়েছিল। আসলে সে যেহেতু তাকে ভালোবাসতো এই জন্য সে ভয় পাচ্ছিল যে তার কিছু একটা হয়ে গেল কিনা। এই জন্য যখন সে কান্নাকাটি শুরু করে দেয় আর তার চোখের এক ফোঁটা পানি গিয়ে ফিনিস্টের চোখে পড়ে তখন হঠাৎই ফিনিস্ট জ্ঞান ফিরে পেয়ে যায়। আর জ্ঞান ফিরে পাওয়ার পাশাপাশি সে এখন চোখ দিয়েও সমস্ত ব্যাপারগুলো দেখতে পাচ্ছিল, মানে তার চোখের পাওয়ারও ফিরে এসেছিল। এই জন্য তারা দুজন একে অন্যকে আবারও কিস করা শুরু করে আর ফিনিস্ট রাজকুমারীকে তার সঙ্গে থাকার জন্য অফার দেওয়া শুরু করে। তবে রাজকুমারী শেষ মুহূর্তে তাকে না করে দেয়। সে বলে যে আমার অভিশাপের কারণে আমি কোনোদিনও চাইলেও তোমার সঙ্গে থাকতে পারবো না। এই জন্য ফিনিস্ট প্রচণ্ড মন খারাপ করে তার সমস্ত সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে আবারও তার গ্রামে ব্যাক করে। তবে এত বড় একটা কাজ করার পরেও ফিনিস্টের মন একেবারেই হ্যাপি ছিল না। সে সবসময় সেই রাজকুমারীকে নিয়ে চিন্তাভাবনা করতো, এই জন্য তার মন সবসময় আপসেটই হয়ে থাকতো। অন্যদিকে যখন বাবা ইয়াগা আবারও তার যুবতী বয়সে ফিরে আসার ট্রাই করছিল তখন ফাইনালি সে রাজকুমারীর এই অভিশাপটাকে সরানোর একটা ওয়ে পেয়ে যায়। এই জন্য সে সেই বইটা নিয়ে দ্রুত ফিনিস্টের কাছে এসে খুশি খুশি তার সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করা শুরু করে। সে তাকে বলে যে আসলে রাজকুমারীকে এই অভিশাপটা ইচ্ছা করে দেয়া হয়েছিল, এখানে রাজকুমারীর তেমন কোনো দোষ ছিল না। এখন তাদের পরবর্তী মিশন হবে রাজকুমারীকে অভিশাপ মুক্ত করে তাকে আবারও একটা নর্মাল মানুষে ব্যাক করানো। তবে হয়তোবা এই পর্বে সেটা সম্ভব হবে না, দ্বিতীয় কোনো মুভিতে সেই কাজটা করা হবে যেটা এখনও রিলিজ দেয়া হয়নি, কারণ আপাতত এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।